এই পার্টিকুলার এয়ারক্রাফটটা টেক অফের সময় এই ক্র্যাশটা হয়েছে। জেট ইঞ্জিনগুলো ফুল বার্ন মোডে ছিল, যার জন্য কিন্তু এই যে এই অগ্নিদগ্ধ এত শিশুরা হয়েছে। এই এলাকায় এয়ারফোর্স বেস এবং এখান থেকে টেক অফ করছে, এইটা ক্রমাগত মনে করেন আমাদের অনেকগুলো সরকারের ফেইলিয়ার, স্পেশালি গত 15 বছরের। খায়রুল হক এই দেশের যত বড় ড্যামেজ করেছে সত্যিকারের অর্থে মোরালি ডেমোক্রেটিক ফ্যাব্রিকে, এটার জন্য তার নামে যেই মামলাই আনেন এটা যেন শক্ত মামলা হয়। ববি হাজ্জাজ, আমরা দেখলাম যে মাইলস্টোনের এই ঘটনার পরে শোকের চাইতেও বেশি যেন এক ধরনের মৃতের সংখ্যা নিয়ে এক ধরনের শঙ্কা সৃষ্টির একটা ব্যাপার আমরা দেখলাম, যে আসলে এখানে নিহতের সংখ্যা আরো বেশি, এ ধরনের কথা অনেকে বলছে। কেন এরকম তথ্য আসছে? এটাকে আপনি মনে করেন যে পরাজিত শক্তির একটা ষড়যন্ত্র, নাকি অন্য কোনো কারণ আছে বলে মনে করেন? প্রথমত মাইলস্টোনের এই ঘটনাটা, এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে কথা বলার আগে সকল পরিবার যারা তাদের সন্তানদের প্রাণ হারিয়েছেন, যারা অসুস্থ আছেন, এখনও চিকিৎসাধীন আছেন, তাদের সবার জন্য আমাদের দোয়া। এবং একই সাথে আমরা অনেক বড় বীরত্বের চেহারাও এই দুর্ঘটনার ভিতরে দেখেছি। একজন শিক্ষক মাহিরিন চৌধুরী, উনি যে বীরত্ব দেখিয়েছেন, এবং লোকাল জনগণ এবং স্বেচ্ছাসেবকরা যে বীরত্ব দেখিয়েছেন রেস্কিউ মিশনসে, তাদের সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি এটা নিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রথমত আমাদের মনে রাখতে হবে পরিষ্কারভাবে যে এটা মর্মান্তিক দুর্ঘটনা ছিল। এই দুর্ঘটনার জন্য অনেক লম্বা সময় ধরে অনেককেই আমরা দায়ী সাব্যস্ত করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারের দায় এই দুর্ঘটনার সাথে আসলে আমি কোনো জায়গায় দেখি না। ম্যানেজমেন্ট নিয়ে পরে আমরা আসতে পারি এই দুর্ঘটনার সাথে। এগেন ফ্লাইট প্ল্যানের জন্য কিন্তু এই আপনার যতদূর গণমাধ্যম থেকে আমি জানতে পেরেছি, ফ্লাইট প্ল্যানের জন্য কিন্তু এই আসলে দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনা ঘটেছে রাদার আমাদের এয়ারফোর্সের দুর্বলতার জন্য দুইভাবে। একটা হলো নর্মালি যে কোনো দেশে এয়ারফোর্সের বেস আলাদা থাকে, আপনার কমার্শিয়াল এয়ারলাইনারের বেস টেসের সাথে বা এয়ারপোর্টের সাথে সংযুক্ত থাকে না। আমাদের দেশে গত বহু বছর ধরে আমরা এয়ারফোর্সে ঠিকভাবে আমরা খরচ করিনি বা স্পেন্ড করিনি, আমরা সরঞ্জামও কিনিনি, এয়ারফোর্স বেসও সঠিকভাবে তৈরি করিনি। এবং সেই কারণে এই যে জনবহুল এলাকার ভিতরে আমাদের বড় আন্তর্জাতিক বিমানবন্দর, এর পাশেই আমরা বেসিক্যালি এয়ারফোর্স টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বেসটা তৈরি। সো ওই বেস থেকে যখন টেক অফ করে, এবং যে কোনো সময় রিসেন্টলি আমরা ভারতেও একটা এয়ারক্রাফট ক্র্যাশ দেখেছি, এবং সেখান থেকে আমরা গণমাধ্যমের মাধ্যমে পরিষ্কার জানতে পারি যে একটা এয়ারক্রাফটের সবচেয়ে আপনার সংকীর্ণ সময় থাকে টেক অফের সময়টা। এবং এইটাও এই পার্টিকুলার এয়ারক্রাফটটা টেক অফের সময়ে যদ্দূর এগেন গণমাধ্যম থেকে জেনেছি যে এই ক্র্যাশটা হয়েছে, যে ইঞ্জিন ফেলিয়ার বা হোয়াট এভার ফেলিয়ার হয়েছে, এই টেক অফের সময় হয়েছে। এবং যখন ক্র্যাশটা হয়েছে তখন জেট ইঞ্জিনগুলো ফুল বার্ন মোডে ছিল, যার জন্য কিন্তু এই যে এই অগ্নিদগ্ধ এত শিশুরা হয়েছে। সো এই যে এই এলাকায় এয়ারফোর্স বেস এবং এখান থেকে টেক অফ করছে, এইটা ক্রমাগত মনে করেন আমাদের অনেকগুলো সরকারের ফেইলিয়ার, স্পেশালি গত 15 বছরের। এত পুরাতন ট্রেনিং এয়ারক্রাফট আমরা ব্যবহার করি, যেই জেট এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট ব্যবহার করি, ওইটারই ট্রেনিং ভার্সনটা আমরা ট্রেনিং এর জন্য ব্যবহার করি। সো J7 আমরা এখনো ফাইটার জেট ব্যবহার করি এবং সেটা ট্রেনিং ব্যবহার করি, ট্রেনিং ভার্সনটাও। এটাও দুঃখজনক। এবং এইটাও স্পেশালি 2013 সালে লাস্ট পারচেজ হয়েছে, ভাইও বললেন, এটাও বিগত সরকারের বিশাল ব্যর্থতা এবং করাপশনের পরিচয়। সো এই জায়গাগুলোতে এবং এই J7 ট্রেনিং এয়ারক্রাফট এর আগে 4টা বিধ্বস্ত হয়েছে, 5 সালে, 2005, 2008, 2015, 2018। কিন্তু এগেন স্পেশালি 2015-18 এবং এই সময়গুলোতে ধারাবাহিকভাবে যে সরকার ছিল তারা বড়ভাবে ব্যবস্থা নেয় নাই, এবং আমরা আমাদের এয়ার ডিফেন্সে বড়ভাবে স্পেন্ডও করিনি, আমাদের এয়ার ডিফেন্স তৈরিও করিনি। যেটা মনে করি রিসেন্টলি আমরা দেখেছি, ইউক্রেনে বলেন, ইরানের যে 12 দিনের যুদ্ধ হলো ইরান ইসরায়েলের, এগুলোতেও দেখেছি যে আকাশের প্রতিরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা না করতে পারলে আপনার আর্মি কত বড় কিচ্ছু আসে যায় না। আমরা আকাশের প্রতিরক্ষা করিনি। অ্যাকচুয়ালি গত 15 বছর ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সময় আমরা কোনো প্রতিরক্ষাই আমরা সুনজর দেইনি, রাদার আমাদের আর্ম ফোর্সেসকে আমরা ব্যবসায় পরিচালিত করেছি। সেগুলো অনেকের ফেইলিয়ার আছে। আচ্ছা, কিন্তু এখন ম্যানেজমেন্ট নিয়ে আপনি ফার্স্টে বলেছিলেন যে ওই যে আপনার কনস্পিরেসি থিওরিজ, নিহতের সংখ্যা নিয়ে যে কনস্পিরেসি থিওরিজ, এই জায়গাটায় আপনিও কিন্তু আলোচনার সময় বলেছিলেন যে যারা ঘেরাও করেছে, এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে 3 জন উপদেষ্টা, 2 জন উপদেষ্টা, একজন প্রেস সচিব, বাট প্রেস সচিবও উনি
উনি যতটা জনগণের সম্মুখে এবং উনি যত শক্তভাবে বা পরিষ্কারভাবে মাননীয় প্রধান উপদেষ্টার হয়ে বার্তা জানান দেশবাসীকে, সে হিসেবে আমি ওনাকে সমতুল্যই ধরছি। যে 3 জন উপদেষ্টাকে 9 ঘন্টা অবরুদ্ধ রাখা হয়, মানে ঢাকা শহরের মাঝে, এটা মনে করেন বান্দরবন বা এরকম কোথাও না যে কোনো সেপারেটিস্ট অর্গানাইজেশন তাদেরকে অবরুদ্ধ রেখেছে। 9 ঘন্টা ঢাকা শহরের মাঝে অবরুদ্ধ রাখা হয়, তাদেরকে সহজে ছাড়ানো যায়নি। এইটা টেলস ইউ যে আমাদের কারেন্ট আইন শৃঙ্খলা বাহিনীর কি অবস্থা এবং কোন জায়গায় আমরা এসেছি। সো একটা মবক্রেসি যেটা নিয়ে কথা হয়, যেটা নিয়ে অত্যন্ত দুঃখজনক যে যারা অবরুদ্ধ ছিলেন তারাই অনেকে এর আগে আলোচনা এনেছেন যে এটা মবক্রেসি না, এটা প্রেশার গ্রুপ, বা যাক এটা সেটার কথা বাদে। কিন্তু এই যে এই মবক্রেসির যে জায়গাটায় আমরা এসেছি, যে 9 ঘন্টা 3 জন মন্ত্রী, বেসিক্যালি দেশের সরকারের মন্ত্রী 3 জন অবরুদ্ধ 9 ঘন্টায়, এবং এই মবের ভেতরে পরিষ্কার আমরা গণমাধ্যমের মাধ্যমেই দেখেছি, কারণ গণমাধ্যম এখন টিভি, এই টিভি, ওই টিভি ইন্টারভিউ নিচ্ছে, জিজ্ঞেস করছে তুমি কোন বিশ্ববিদ্যালয়ের, তুমি কোন স্কুলের ছাত্র বা কোন স্কুলের ছাত্রী, আইডি কার্ড আছে নাকি, দেখাতে পারছে না, সঠিকভাবে বলতে পারছে না। এখানে পরিষ্কার হয়ে যায় যে তারা আসলে কোথা থেকে এসছে। এবং 2-1টা, যদিও এটা অনলাইন গণমাধ্যম, রেগুলার গণমাধ্যম না, বাট অনলাইন গণমাধ্যমের মাধ্যমে দেখেছি 2-1টা তারা পরিচিতি দিচ্ছেন যে ওই যে ক্রাউডি এখানে দাঁড়ানো, বমের ভিতরে বা ওখানে দাঁড়ানো, এই মাইলস্টোনে ওখানে তারা ছাত্রলীগ করতেন বা যুবলীগ করতেন, এরকম। এগেন এটা আমি জানি না, এখনো সর্ট অফ সার্টিফাইড না, বাট আমি অনলাইন গণমাধ্যমে দেখেছি। সো এই জায়গাগুলোতে অবভিয়াসলি অনেক ধরনের গোষ্ঠীর একটা মিথ্যা প্রচারণার, একটা প্রবলভাবে মিথ্যা প্রচারণার প্রচেষ্টা চলছে, যেখানে সরকারকে তারা প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করছে এবং সিচুয়েশনগুলোকে আরো ঘোলাটে করতে চেষ্টা করছে। কারণ এই ধরনের জায়গায় দেখেন সরকারের এখানে কি করণীয় ছিল সেটা যদি আপনি স্পেসিফিক বলেন। হয়তো এগেন সরকারের এই পার্টিকুলার সিচুয়েশন হয়তো আরেকটু পরিষ্কার করা করণীয় ছিল, কারণ এটা পরিষ্কার যে স্কুলের রস্টার ছিল, ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল, কতগুলো ফ্যামিলি ছিল, ফ্যামিলির কতজন বাচ্চা মিসিং, এগুলো পরিষ্কার ছিল। সো এই যে এক একজন এসে হঠাৎ করে একটা মব দাঁড়া করে দিচ্ছে, শত শত লোকজন মিসিং, এটা স্কুলের রস্টার ছিল তো। মানে এমন কোন স্কুল, আমরাও তো স্কুলে পড়েছি, নাহলে এখন একটু বুড়া হয়ে গেছে, কিন্তু আমরা তো স্কুলে পড়েছি, প্রত্যেকটা ক্লাসের তো অ্যাটেন্ডেন্স খাতা থাকে, সিরিয়াল নাম্বার, সবাই আমরা একসময় কম্পিট করতাম কে একে থাকবে সিরিয়াল নাম্বার। সরকারের প্রস্তুতি এবং সক্ষমতাকে ববি হাজাজ আপনি কিভাবে দেখছেন? মার্কিং করতে চাইলে আপনি কত দেবেন? আপনি তো আসলে মার্কিং করা খুব মুশকিল, কারণ এটাও মেনে নিতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে অবস্থায় দায়িত্ব নিয়েছে এটা সহজ ছিল না। সো তারা তাদের প্রচেষ্টার কোনো ত্রুটি আছে আমার মনে হয় না, তবে আবার সবকিছু তারা ঠিকভাবে করতে পারছেন এইটাও সত্যি না। মানে 12 মাসে ওনাদের অনেক যেমন অর্জন আছে, আবার অনেক ফেইলিয়ারও আছে, এটা বাস্তবিকভাবে মানতে হবে। এবং ওই জায়গা থেকে মনে করেন যেমন আজকে আমার ভাই মজুমদার ভাই এখানে বসা আছেন, ওনার সরকারে অনেক দায়িত্ব আছে, ওনার উপর অনেক প্রেশার আছে। সো ওই প্রেশারে উনি অনেক সময় অনেক কিছুকেই আক্রমণ চিন্তা করতে পারেন, কিন্তু আসলে সবসময় সরকার রিলেটেড আমরা যখন কথা বলি, আমরা সরকারকে আক্রমণ করছি, এটা চিন্তা করাটা বোধহয় কিছুদূর ভুল চিন্তা। হ্যাঁ, এটা ঠিক না, কিছুদূর ভুল চিন্তা। এবং একই সাথে অন্য কারোর ভুল দোষ সরকার জোর করে নিজের কাঁধে নেওয়ার প্রয়োজন নাই তো। একটা সরকার, একটা দল, একটা রাজনৈতিক দল হয়েছে, তাদের দোষ ভুল সরকারের দায়ভার সরকারের কাঁধে নেওয়ার দরকার নাই। সো আজকে মজুমদার ভাই, ওনার উপর একটা প্রেশার আছে, উনি প্রেস উইং এর অংশীদার বা বড়ভাবে অংশীদার। সো উনি সরকারের হয়ে কথা বলেন। সো সরকারের হয়ে কথা বললে অবভিয়াসলি সরকারের প্রেক্ষাপটটা বিশ্লেষণ দেয়া, সরকারের সাইড থেকে সবাইকে এক্সপ্লেন করে, এগুলো ওনার দায়িত্ব আছে, এটা প্রেশার ওনার উপর আছে। অন্তর্বর্তীকালীন সরকার এগেন একটা দুর্বল স্ট্রাকচারের সরকার থাকে, এটা তাদের দোষ না, এটাই থাকে। সো এটা যখন অনেক লম্বা সময় বিস্তার থাকে, তখন এই দুর্বলতাগুলো খুব আরো পরিষ্কারভাবে ফুটে উঠতে শুরু করে। এই কারণে মানে ইতিমধ্যে 12 মাস চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের, যেই কারণে আমরা দেখছি তাদের অনেক ভালো ইন্টেন্ট থাকা সত্ত্বেও, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গত বছরের অগাস্টের 8 তারিখে দায়িত্ব নেয়, তখন আমরা সবাই মিলেই কিন্তু ওনাদেরকে উপরে এই দায়িত্বটা অর্পণ করেছিলাম। সো তাদের সবার প্রতি আমাদের বিশ্বাস ছিল বলেই তো অর্পণ করেছিলাম। তার মানে সেই বিশ্বাসটা হঠাৎ করে হারিয়ে যাবে সেটাও আমি বিশ্বাস করি না। কিন্তু ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অটোমেটিক যে দুর্বলতা, এটা যত লম্বা সময় এই সরকারের হবে তত এগুলো পরিস্ফুটিত হবে। 12 মাসে অনেক বেশি বেরিয়ে আসছে। এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কোনো ধরনের গ্রিভান্সেস বা অভিযোগ না প্রকাশ করে আমি বলবো যে যত শীঘ্রই একটা স্টেবল নির্বাচিত সরকার নিয়ে আসা যায়,
তত শীঘ্রই আমরা আরো সঠিক পথে যেতে পারবো, কারণ লম্বা জিনিস অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সম্ভব না। আমি একটু কথা বলতে চাই সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার প্রসঙ্গে। ইতিহাসে প্রথম আমরা দেখলাম যে রায়ে জালিয়াতির জন্য সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতার করা হলো এবং তিনি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। এবিএম খায়রুল হক, যাকে বিচার বিভাগ এবং গণতন্ত্রের ধ্বংসের মূল নায়ক বলা হয়। ববি হাজ্জাজ, আমি আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন? জি, খুবই কমপ্লিকেটেড ইস্যু, যেটা সত্যি কথা আমরা অনেকে কমপ্লিকেটেড হিসেবে দেখছি না। খায়রুল হক যে কাজগুলো করেছেন, স্পেশালি ওই যে এগেন ওই কেয়ারটেকার সরকারের মামলার যে আপনার ভার্ডিক্ট অ্যাপেলেট ডিভিশনের চিফ জাস্টিস হিসেবে যেটা দিয়েছেন, এটা কোনোভাবেই ক্ষমাযোগ্য না। কিন্তু আইনের চোখে ক্ষমাযোগ্য কিনা আর আমাদের চোখে মোরালি ক্ষমাযোগ্য কিনা দুটো ভিন্ন প্রশ্ন। মোরালি কোনোভাবেই ক্ষমাযোগ্য না, মানে বাংলাদেশের আপনার গণতান্ত্রিক চর্চাটাকে বা গণতন্ত্র চর্চাটাকে ভেঙে দেওয়ার জন্য বড় একটা দায়িত্ব এখানে উনি বহন করেন। কিন্তু শুধু উনি বহন করেন না, অ্যাপেলেট ডিভিশনের বেঞ্চে যারা ওনার সাথে এগ্রি করেছেন সবাই বহন করেন। এখন যদি শুধুমাত্র এগেন, এবং আমি বিশ্বাস করি যে গত জুলাইতেই হয়তো তাকে বা অগাস্টেই তাকে অ্যারেস্ট করা উচিত ছিল, ভাই পরিষ্কারভাবেই জানালেন যে ওনাকে পাওয়া যায়নি, তাহলে অ্যারেস্ট কীভাবে করা যাবে। তবে মামলাটাও সঠিক হতে হবে, মানে শর্ট ভার্ডিক্ট আর লং ভার্ডিক্ট, এগেন আমি আইনি বিশেষজ্ঞ না, যতটুকু আইন জানি ততটুকু থেকে বলছি যে শর্ট ভার্ডিক্ট কখনোই আপনার ফুল কার্যকরী প্রযোজ্যতা থাকে না, লং ভার্ডিক্টেই কার্যকরী প্রযোজ্যতা থাকে। সো শর্ট ভার্ডিক্টে যদি কিছু বলেও থাকে সেটা আইনগতভাবে এটা আসলে মানে রায়কে ঘোলাটে করার জন্য লং ভার্ডিক্টে কোনো চেঞ্জ থাকলে সেটা আইনি প্রসেসে আনা যায় কিনা এটা আমি পরিষ্কার না। তবে খায়রুল হক এই দেশের যত বড় ড্যামেজ করেছে সত্যিকারের অর্থে মোরালি ডেমোক্রেটিক ফ্যাব্রিকে, এটার জন্য তার নামে যেই মামলাই আনেন এটা যেন শক্ত মামলা হয়, মানে এটা কখনো কেউ যেন রায় জালিয়াতি মানে করতে পরে না যেন পারে, এটা ছিন্ন বিচ্ছিন্ন সহজে করে দেয়া না যায়। একই সাথে অ্যাপেলেট ডিভিশনে তাদের সাথে মানে ওনার সাথে যারা একমত হয়েছিলেন তাদেরও এই বিচার প্রক্রিয়া আনা দরকার। মানে এই প্রসেসটাতে অ্যাপেলেট ডিভিশন এই প্রসেসটাতে অ্যামিকাস কিউরি যে 7 জন না 8 জন উকিলকে ডাকা হয়েছিল, মুরব্বী উকিলকে ডাকা হয়েছিল, যারা আমাদেরও পার্সোনাল লাইফে অনেকে মুরব্বী আছেন, তারা মোটামুটি সবাই কিন্তু এক দাগে এটার বিরুদ্ধে কথা বলেছিলেন। ধন্যবাদ।